হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও অনেক বেশি রঙিন করে তোলে। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। তার সঙ্গীত জীবনের শুরু হয় 2006 সালে আকাশ ছোঁয়া ভালোবাসা চলচ্চিত্রের গান গেয়ে। 2009 সালে তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। 2011 সালে প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারে 2009 থেকে 2015 সাল পর্যন্ত টানা 7 বার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নারী বিভাগে পুরস্কার অর্জন করেন। 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সর্বকনিষ্ঠ সদস্য হন আমাদের আজকের অতিথি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি যার কথা বলছি তিনি একজন দারুণ কণ্ঠের অধিকারী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। অনেক অনেক শুভেচ্ছা ন্যান্সি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, বাট আমরা প্রতিবেশী, গরুর মাংসটা খাওয়া হলো না, এটার জন্য একটু মন খারাপ। না, এবং আমাদের দেখা কম হয় সেটাও বলো। প্রতিবেশী তো এই জন্য। বলো, ঈদ কেমন কাটলো? ভালো, বেশ ভালো। ঈদে তো আমরা অনেক প্ল্যান করি, দেখা যায় ঈদের দিনের অনেক ব্যস্ততা থাকার পরেও চেষ্টা করি যে ঈদের ছুটিটা যেন পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো কাটে। তো তোমার কি ঈদের কোনো স্পেশাল প্ল্যান ছিল? এবার তো লম্বা ছুটি, আমার বর তো 9 দিনের ছুটি পেলেন। আর আমি তো আমাদের মতো যারা এই ধরনের পেশাতে, আমরা তো স্বাধীন, চাইলে কাজ করব, চাইলে কাজ করব না। তো আমার টাইম পাওয়াটা সহজ, মেহেদির টাইম পাওয়াটা খুব কঠিন। তো এবার লম্বা সময়ের জন্য পাওয়া যাচ্ছে। এবং আমরা আসলে আগে থেকে অত প্ল্যান করছি না, কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও আত্মীয়দের বাসায়, বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া হচ্ছে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি যেগুলো সারা বছর একটু পেন্ডিং ছিল, যে সময় পেলে আসবো সেগুলো এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। কাজের ব্যস্ততা নিয়ে কতটা ব্যস্ত, নাকি হচ্ছে তুমি যেভাবে নিজেকে একটু ধীরে সুস্থে এগোতে চাও, যে অনেক কিছু করতে চাই না, সেই মুডেই কি এখনো আছো? আমি এখনো কচ্ছপের গতিতেই আছি। হ্যাঁ, কিন্তু কচ্ছপের গতিতে থাকার কারণে যেটা হয়েছে আমার ভালো, যে চলমান আছি, থেমে যাচ্ছি না, বা আমার অমন কোনো তাড়া নেই যে আমাকে ওখানেই পৌঁছাতে হবে। তো ইটস ফাইন, কোনো বাড়তি মানসিক প্রেশার নেই। তবে হ্যাঁ, আগের চাইতে কিছুটা কাজ বেড়েছে। আমি কিন্তু বেশ কয়েকটা কাজ তোমার ব্যাক টু ব্যাক দেখলাম, এবং সেটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়াতেও তুমি একটু সরব ছিলে। সাধারণত তোমাকে তো আমরা দেখতে পাই না। আমি বলবো কালে ভদ্রে একদিন তুমি হয়তো একটা স্ট্যাটাস দিলে, তারপরে তুমি তারপর আবার অনেকদিন এমনও হয়েছে যে আমার পেজ মাসের পর মাস আনপাবলিশ করে রেখে দিয়েছি, ডিঅ্যাক্টিভেট ছিলে। এটার রিজন কি? সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো এখন সবাই চায় নিজের কাজটাকে অনেক বেশি এক্সপোজ করতে, সোশ্যাল মিডিয়াটা আমাকে, ধরো তোমার সাথে আমার লাস্ট একটা ইন্টারভিউতে কথা হচ্ছিল যে ন্যান্সি কোনো কিছু বললেই কেন এত আলোচনা হয়ে যায়। তো আমার কাছে মনে হলো যে যেহেতু মানুষ কথা নিতে পারে না, ঠিক আছে তার, এবং আমিও দুই একটা বিষয় প্রসঙ্গে না বলেও থাকতে পারি না। তো দেশ বা সংস্কৃতি বা পারিপার্শ্বিক সকল কিছু নেই আমি তো আর নিজেকে, ভাবনাটা আসলে ওই সময়ে তোমার মধ্যে থাকে। আমাকে আসলে গানের মধ্যে আর আটকে রাখিনি, আমি নিজেকে চারপাশে ছড়িয়ে দিয়েছি। তখন মনে হচ্ছে ঠিক আছে, আমি ওকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই থাকি। এবং অনেক ধরনের বুলি নেবার মতন, ধরো মানসিক যে স্থিরতার দরকার, সেটাও আমার ছিল না। আমি দেখে আমার মনে হতো যে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি মানসিকভাবে। আর এখন হচ্ছে আমার মনে হয়েছে যে বিগত 1 বছরে যে ন্যান্সি তৈরি হয়েছে সেটা আগের চাইতে আরো অনেক বেশি পরিণত। এখন আমি জানি যে হ্যাঁ অনেক, কারণ এটার পেছনে ক্রেডিট মেহেদির। তো ধৈর্য কি এটা যে জীবনে কত জরুরি, এটা আমি মনে হয় তার কাছ থেকে শিখেছি। তো এখন আমার ধৈর্য সহকারে যেহেতু তোমাকে টলারেট করে, তোমার শেখার সুযোগ আছে। তো এখন যেটা হয় যে আমি যে কোনো বিষয়ই, দেশের রাজনীতি বলো, তারপর সংস্কৃতি বলো, অর্থনীতি বলো, আমার জ্ঞানে যতটুকু আছে আমি সকল কিছু নিয়েই আলোচনা করি। সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকি, এবং অনেকের বাজে মন্তব্য আসলেও সেটাকে আমি মনে করি, সেটাকে আমি পজিটিভ ভাবেই নেই, যে ঠিক আছে। আমার মনে হয় ওইটাকে টলারেট
অ্যাভয়েড করা বা ইগনোর করার যে সক্ষমতা দরকার সেটা তুমি অনেক আগেই অ্যাকচুয়ালি অনেক আগে ছিল না, লাস্ট 1 বছর আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি নিজেকে তৈরি 1 বছর 365 ডেজ, ইটস আ লং টাইম। ওকে, কাজের কথা হচ্ছে কিন্তু ন্যান্সি আমার সামনে আর আমি গান শুনবো না, মানে এটা তো সম্ভবই না। না কেন, মানে না আমার মনে আছে যে ন্যান্সি আমার সামনে লাইভ করছে টানা 3 ঘন্টা 3.5 ঘন্টা, 37 or 38 গান মানে সং তুমি এক টানা গেয়ে যাচ্ছ, সামনে কোনো ডায়েরি নেই আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। তো সেই ন্যান্সি যদি সামনে বসে থাকে আর তার গান যদি শুনতে না পাই তাহলে তো ভালো লাগবে না। ওকে, রিসেন্টলি তো তোমার গান রিলিজ হয়েছে, সেখান থেকেও হ্যাঁ আমি তো ডিসেম্বর থেকে তুমি দেখেছো নিশ্চয়ই আমার নিজের একটা ইউটিউব চ্যানেল, আমি ন্যান্সি নামে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটাতে আমি কোনোদিন তাকাতাম না। তো ডিসেম্বর থেকে আবার নিজের চ্যানেলের দিকেও মনোযোগী হয়েছে, প্রতি মাসেই চেষ্টা করছি কোনো না কোনো একটা গান সেখানে দেবার। সেই গানগুলো যারা সত্যিকারের ন্যান্সিকে পছন্দ করেন আমার মনে হয় যে তাদের ভালো লাগছে। আর এর বাইরে আমি বালাম ভাইয়ের সাথে কিন্তু অনেক বছর পর, প্রায় 11 বছর পর আমরা একসাথে একটা গান করলাম অমি ভাইয়ের একটা মুভিতে। তুমি জানো রুদ্র এই গানটা শুনে বলেছে যে আম্মু মানে দেয়ার সাইজ এ নাইস ডুও, ঠিক আছে, যে এত সুন্দর মানে বালাম ভাইয়ের যে কণ্ঠ তোমার কণ্ঠ মানে এত সুদিং। ও বলছিল যে তারা কেন একসাথে গান করে না। আমি বললাম বাবা করতো, মাঝখানে বন্ধ ছিল, এখন আবার হয়তো শুরুটা হয়েছে। তো আমার মনে হয় আমি মায়া মায়া লাগে ওই গানটারই কিছু একটা অংশ করি না। তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী, যার ইশারায় ভাসে জোছনায়, কেন তাকে খুঁজিনি আগে, ও মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, ভাসালে আমাকে তুমি যে আবেগে। এত সুদিং গানটা মানে শুনতেই ভালো লাগে। আর মানে তুমি সামনে বসে আছো এই জন্য না, মানে এই প্রসঙ্গগুলো নিয়ে তুমি যেহেতু জানো যে রুদ্র মিউজিক নিয়ে কাজ করে, তো রুদ্র যখন এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলে আমি আসলে কোনো মায়া সুর বা মায়া কণ্ঠ যদি প্রয়োজন হয় যে মনে হবে না যে পাশের ঘরের মেয়েটা গান গাইছে, তাহলে আসলে সেটা হবে ন্যান্সি। তো এই চয়েসটা আমাদের বোধহয় বাঙালিরা এটাই চাই যে একটা মেয়ে গান করবে যার কণ্ঠটা শুনে মনে হবে যে খুবই মিষ্টি একটা সুর আমাদের মানে কানে ভেসে আসছে। বাট আমার মনে হয় যে তোমার বর্তমান সময়ের ব্যস্ততা বা গান নিয়ে যে ইচ্ছা সেটার পেছনে রোদেলার অনেক ক্রেডিট আছে। রোদেলা তোমাকে ইন্সপায়ার করে। সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি বলবো যে ওর ক্রেডিট আছে, এমনকি সোশ্যালি বুলিংগুলো কীভাবে ইগনোর করতে হয় সেই ব্যাপারেও, মানে আমাদের পরবর্তী যে আমাদের বাচ্চারা জেনারেশন যারা, ওরা এগুলো নিয়ে এত মাথা ঘামায় না। হ্যাঁ, ওরা বরং নিজের কাজটার প্রতি অনেক বেশি ডেডিকেটেড, এবং ও ওইটাই বলে যে মা মানে তোমার কাজটাই করে যাওয়া উচিত। মেহেদিও সেম বলে, রোদেলাও সেম বলে যে কাজটা করে যাওয়া উচিত। আরেকটা জিনিস, রোদেলা আর আমি কিন্তু একসাথে একটা গান এর মধ্যে রেকর্ড করেছি, আমি সেটা নিয়ে আসলে আসতে চাচ্ছি। তো রেকর্ড করেছি বাংলাদেশে, তো আমরা মানে 2 নারী কণ্ঠ একসাথে একটা গানে গাইছে, এটা খুব একটা দেখবার সুযোগ আমাদের হয় না। কিন্তু অনেকেই বলে যে ন্যান্সির সাথে রোদেলার কণ্ঠের অনেক মিল। আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে একসাথে একটা গান গেয়ে দেখি যে এটা কেমন হয়। তো এটা আমি আশা করছি আগামী 2 উইকস 3 উইকসের মধ্যে রিলিজ দিতে পারবো, এবং তখন তোমার সাথে এই সেটে আবার আমি আর রোদেলা সহ বসবো। এটা অ্যাকচুয়ালি আমি রোদেলার সাথে আলাদাই বসতে চাই, কারণ মায়ের সাথে যখন মেয়ে বসবে তখন তো আসলে মেয়ে আসলে মাকে ছাপিয়ে যেতে পারবে না। বাট আমার মনে হয় যে রোদেলা যেভাবে নিজেকে গ্রুম করছে এবং ওর ডেডিকেশন, সেটাতে ও ডিজার্ভ করে যে ওর সাথে আমি বসে একা কথা বলবো। হ্যাঁ, তারপর আবার গত কয়েকদিন আগে আরেকটা গান আমার চ্যানেলে মুক্তি দিলাম, কথা দিয়ে কথা রাখুনি। আচ্ছা, এই গানগুলো কি আগে থেকে করা ছিল নাকি নতুন? তুমি এটা আমার বিয়েতে উপহার পাওয়া, এবং আমি জানি না আগে কেউ এরকম মানে বিয়েতে গান উপহার পেয়েছে কিনা। এটা তরুণ মুন্সি ভাই, ওনার লেখা, ওনার সুর।
তো আমার বিয়ের পরপর উনি এই গানটা পাঠিয়েছেন যে গানটা কি পছন্দ হয়। আমি বললাম ভীষণ সুন্দর গান। আর বিরহ তো আমাদের সবসময় ভালো লাগে। সত্য, বিরহে থাকতে ভালোবাসি ভালোবাসি এবং বিরহটা আছে বলেই ভালোবাসাটা টের পাওয়া যায়। তো সেই বিয়েতে উপহার পাওয়া গানটা মানে এই প্রায় 4 বছর পরে আমি আমার চ্যানেলে মুক্তি দিলাম। আমার অনেক পছন্দের গান এটা। এই গানটাও একটু করে শুনবো, কিন্তু তার আগে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। সাথেই থাকুন ডিবিসি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আজ আমরা গল্প করছিলাম প্রিয় সঙ্গীত শিল্পী নাজবুন মুনিরা ন্যান্সির সাথে, যিনি আসলে ন্যান্সি নামেই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। ন্যান্সি, তোমার নামটা এত সুন্দর কে রেখেছিল? আম্মা। আন্টি অনেক আধুনিক ছিলেন। আমার তো মনে হয় যে আমাদের এখনকার মানে আমার জেনারেশনের যারা, তাদের চাইতে আম্মার সময়ের যতজন মানুষ আমি দেখেছি, আম্মা বা আম্মার বান্ধবীদের, তারা অনেক বেশি আধুনিক ছিলেন। সেটাই বলছি। মানে তুমি দেখো, রোদেলা রেখেছো, মানে রোদেলাও সুন্দর নাম, কিন্তু এটা একটু ঔপন্যাসিক বা একটু কাব্যিক। আর আন্টি খুব মডার্ন নাম রেখেছে। না, আসলে আম্মা চাইতেন যে মেয়েকে যেন, ওটা আম্মার এটার পিছনে আরো কারণ ছিল। কারণ আমরা তখন আম্মারা 11 জন ভাই বোন। আচ্ছা। তো 11 জনের মানে আমি একবার শুধু করেছিলাম, আমার নানা নানি, মামা, খালা এবং আমরা কাজিন যারা, এবং কাজিনের বাচ্চা কাচ্চা সব আমরা 111 জন। আমার মনে হয় আম্মা কোনো নাম খুঁজে পাচ্ছিল না যে আসলে কোন নামটা রাখলে কার সাথে মিলে যায়, সেটা একটা কারণ। ইউনিক চাইবার ছোট্ট একটা নাম হবে, ডাকলেই যেন বোঝা যায় যে না, এটা ওর জন্যই। আচ্ছা, তুমি এবং রোদেলা খুব রিসেন্টলি দেশের বাইরে থেকে ঘুরে আসলে মেক্সিকোতে। ওখানে আমাদের বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে তোমরা ছিলে। এটা কেমন ছিল যে প্রথমবারের মতো মেয়েকে নিয়ে দেশের বাইরে একটা মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা অনুষ্ঠানে তোমরা গাইলে? এইটার ধরো, এটার সম্মান কেমন, মানে দীর্ঘ বছর তো, যদিও আমি এটা টানতে চাই না, তারপরও মানে এক লাইন চলেই আসছে যে দীর্ঘ বছর বেশ কিছু প্রতিবন্ধকতা তো আমার বেলায় ছিল, এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা। তো তারপরেই একটা বিশাল পট পরিবর্তনের পর যখন এরকম একটা আমন্ত্রণ আমি পেলাম, সেটা মানে এটা কেমন ধরনের সম্মান না আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না আমি যখন শুনেছি। আরেকটা হচ্ছে যে আমি যখন ওনাদের প্রথমে ছিল যে শুধুই ন্যান্সি আপনি আসবেন, এবং আমি যখন বললাম যে আমি রোদেলা সহ আসতে চাই, ওখানকার বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে যিনি দায়িত্বে আছেন মুশফিকুল ফজল আনসারী, আমরা সবাই ওনাকে চিনি, তো উনি সাথে সাথে বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এবং সেখানে যখন মা মেয়ে একসাথে স্টেজে দাঁড়িয়ে আছি, বিভিন্ন দূতাবাসের অনেক 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 দেশের রাষ্ট্রদূতের, ওখানে সম্ভবত প্রায় 70+ রাষ্ট্রদূত ওখানে উপস্থিত ছিলেন, এবং সবার একটা গেট টুগেদার ছিল আমাদের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সবার একত্রিত হওয়া। তো সেখানে আমরা দেখা যাচ্ছে স্প্যানিশ ভাষার গানও গাইছি, ইংরেজিও গাইছি, সেই সাথে আমার দেশের গানও গাইছি, এবং প্রথম গানটাই আমরা মা মেয়ে গেয়েছিলাম, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। তো বিদেশের মাটিতে বসে দেশের গান গাওয়ার সময় না এক ধরনের অন্যরকম একটা ভালো শিহরণ হয়। আমারও খুব ভালো লাগছিল, মানে আমি দেখি ওয়াও, মানে দুজন একসাথে এক স্টেজে, এবং সেটা দেশের বাইরে এত বড় একটা প্ল্যাটফর্মে, আমার কাছে ভালো লেগেছে যে কারণ দুজনে জামদানি শাড়ি পরে দাঁড়িয়েছি, অসম্ভব সুন্দর লাগছিল। মানে রোদেলা তো এখন আসলে তোমার একদম কাছাকাছি চলে গেছে, দেখলে মনে হবে না যে সেই ছোট্ট মেয়ে। আমরা একটু তোমার পেছন দিককার গল্প সম্পর্কে বলবো, সেটা হচ্ছে 2004-05 দিকটাতে, যে সময়টাতে হাবিব ভাই সহ তোমার কাজগুলো এক এক করে রিলিজ হওয়া শুরু করলো। হ্যাঁ, আমরা তখন গান রেকর্ড হচ্ছে আমাদের একটার পর একটা, 6 থেকে রিলিজ হচ্ছিল। হ্যাঁ, এবং জিঙ্গেল মোটামুটি কিন্তু যখন থেকে রেকর্ড হচ্ছিল এবং একটা একটা করে রিলিজ হওয়া শুরু করলো, সবার মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল যে নতুন একটা জুটি আসছে, নতুন একটা জুটি আসছে। তোমার কি কাজ করার আগে কখনো মনে হয়েছে যে আমি প্রথম দিকটাতেই এত পজিটিভ ভাইব পাবো? এটা কেউ কি ভাবে, মানে এটা কেউ কি ভেবে আসে থাকে না নিজের মধ্যে? না, আমার বেলায় শান্তা আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, মানে আমার মা চাইতেন আমি
রুনা লায়লা ওনার মতন হব। আমার কাছে আবার তুমি যদি বলো যে মনের অজান্তে আমি সাবিনা ইয়াসমিন ওনাকে ধারণ করি, তো কিন্তু আমি ওনাদের মতো ওরকম জায়গায় কখনো চলে যাব বা ওই জায়গা যাওয়ার পথে আমি হাঁটবো এমন কখনোই আমার মনে হয়নি, কখনো আমি ভাবিনি এটা আমার পেশা হবে। আচ্ছা ঠিক আছে করছি। এবং প্রথম যখন হাবিব ওয়াহিদের এখানে একটা কাজের জন্য, তখন তো মানে তখন কেন, তখন এখন মানে যে কোনো বাংলাদেশের যে কোনো শিল্পীর কাছে এটা একটা স্বপ্নের ব্যাপার যে হাবিব ওয়াহিদের সাথে একসাথে কাজ করব। সে একটা উত্তেজনা তো ছিল, বয়স কম ছিল তখনকার উত্তেজনা আরও বেশি ছিল। কিন্তু আসলে একের পর এক কাজ মানুষ এভাবে পছন্দ করবেন বা ডিরেক্টররা বা প্রডিউসাররা চাইবেন যে আমরা একসাথে কাজ করি, ওরকম কোনো ভাবনা আসেনি। আর আমার মনে হয় যে আমি জুটি হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে আমি কখনো কাজের পেছনে ছুটিনি বলে হয়তো যে মাঝখানে আমার খুব খারাপ সময় গেলেও সেটার প্রভাব আমার উপর কিছুটা মনে হয় কম পড়েছে না। দীর্ঘ একটা সময়ের যাত্রা, যদি হিসেব করি তাহলে 19 বছর বা 20 বছরও আসলে তুমি বলতে পারো, রাইট? তো সেই জায়গা থেকে এত দীর্ঘ সময়ে মিডিয়াতে তোমার ভালো বন্ধুত্বের তালিকায় যাদের নাম রয়েছে? মিডিয়াতে বলতে হবে? তোমার এই প্ল্যাটফর্মে, পুরো ইন্ডাস্ট্রিতে। এ তো মুশকিল, কারণ তাহলে আমার শুধু তোমার নাম নিতে হবে যে তোমার সাথে আমার মানে একদম ব্যক্তিগত পর্যায়ে তুমি আমার, আরও বেশ কয়েকজন গিয়েছে বাট তুমি আমার ঘর পর্যন্ত গিয়েছো বা আমাদের খুনসুটির কিছু ব্যাপার তুমি জানো, কিন্তু ওর বাইরে আসলে বন্ধুত্ব অনেকেই আছে যাদের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, কিন্তু যেটা বলে না যে একদম প্রাণের, যার সাথে আমি মানে যে কোনো কথাই বলতে পারবো, আমার সব সময় আমার ভয় লাগতো যে এই জায়গাটা হয়তো আমার না। আর বিশেষ করে 2014-এ যখন একটা রিউমার এরকম আসলো আত্মহত্যা করতে চাইলেন ন্যান্সি, এটা করে ফেলছেন ন্যান্সি, আমার কাছে মনে হলো যে অনেকগুলো চেনা মুখ না আমার কাছে অচেনা লাগছে, কেউ জানতে চাইছে না বা কেউ শুনতে চাইছে না, সব টিআরপির পেছনে ছুটছে। সেটা আমার মনে হয় আমার জীবনে একটা বড় ধাক্কা দিয়েছিল যে আসলে এখানে কেউ কারো বন্ধু হতে পারে না। পাশাপাশি তোমার নতুন গান নিয়ে দর্শকদের অলওয়েজ অনেক উৎকণ্ঠা থাকে, যদি নতুন কোনো গানের নিউজ থাকে সেটাও একটু বলে দেবে। দর্শক যারা আছেন আপনারা আমাকে দীর্ঘ 20 বছর ভালোবাসা দিয়ে গেছেন, দিয়ে যাচ্ছেন, আমি সত্যি আপনাদের কাছে ঋণী। এবং আরেকটা মানে আমি আপনাদের কাছে চেয়ে নিব, সেটা হচ্ছে আমার মেয়ে রোদেলা, বড় মেয়ে, সেও গান করছে। আমি চাইবো যে যতটুকু ভালোবাসা সাপোর্ট আপনারা আমাকে দিয়েছেন তার জন্য আপনাদের সেই ভালোবাসাটুকু থাকবে। প্রিয় দর্শক, আমাদের আজকের তারকার আয়োজন একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে গান শুনতে শুনতে বিদায় নেব আজ একটু ভিন্ন রকমের আয়োজনে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একই সাথে বলবো চোখ রাখবেন ডিবিসিতে, দেখবেন আমাদের এই আয়োজন। ন্যান্সি, গান শুনবো। এই গানটা তো আমি বলেছি তরুণ মুন্সি, ওনার কথা সুর, এবং এটার মিউজিক করেছেন সেতু চৌধুরী। কথা দিয়ে কথা রাখনি, বলো না কেন যে তুমি, কি করে যে কি হলো জীবনটা এলো মেলো, উত্তর আজ মেলেনি, ভালোবাসা কেন এত দুঃখ দিল, আজও তা আমি বুঝিনি, ভালোবাসা কেন এত দুঃখ দিল, আজও তা আমি বুঝিনি।